আর্থিক বিবরণী এসএসসি হোক কিংবা এইচএসসি লাইফে সবচেয়ে গলার কাটা হয়ে দাঁড়ায় আমাদের এই অধ্যায়টি। আমাদের এই অধ্যায়ে অনেক ধরনের ম্যাথ আছে, যে সকল ম্যাথগুলো দেখা যায় আমরা হয়তো দেখে শুনে কিছুটা পারলেও পরীক্ষা হলে গিয়ে হয়তো বিষয়দায় বিবরণী ঠিকমতো মিলে না, আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তি বা দায়সমূহ ও মালিকানা সত্ত্ব এর যোগফল মিলে না, কিংবা সংরক্ষিত আয় বিবরণী হোক কিংবা মালিকানা সত্ত্ব বিবরণী, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমাদের এই একটা অধ্যায় নিয়ে করতে হয়। তার চেয়ে বড় কথা, এই একটা অধ্যায় থেকে কিন্তু 2টা প্রশ্ন উত্তর করা বাধ্যতামূলক, হোক সেটা প্রথম পত্র হোক সেটা দ্বিতীয় পত্র। সো আমরা আর্থিক বিবরণী নিয়ে কিংবা এর সমন্বয় নিয়ে হোক কিংবা ম্যাথমেটিক্যাল যে কোনো বিষয় নিয়ে হোক একদম পূর্ণাঙ্গ সমাধান পাবো আমাদের এই পর্বের ক্লাসগুলোতে। সো আজকে আমরা আর্থিক বিবরণীর বিশদায় বিবরণী নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে কি কি উপাদান আসে, এর সমন্বয় টমন্বয় সব কিছু আমরা এই আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করে ফেলবো। তো চলো আমরা আর্থিক বিবরণী ক্লাস তোমাদের সহজ সমাধান দেওয়ার শুরু করে ফেলি। আর্থিক বিবরণী প্রথমেই আসে হচ্ছে আর্থিক বিবরণী প্রকারভেদটা আসলে কত। সো আর্থিক বিবরণী হচ্ছে মূলত আমাদের হিসাব চক্রের একটা ধাপ। হিসাব চক্রে টোটাল 9টা ধাপ আছে। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, সমন্বিত জাবেদা, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণী, সমাপনী পরবর্তী জাবেদা, সমাপনী পরবর্তী রেওয়া মিল সহ আমাদের এই টোটাল হিসাব চক্র। এই হিসাব চক্রে একটা আবশ্যিক ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী দ্বারা আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ ক্ষতি হচ্ছে কিংবা এই প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণটা কত সেটা আমরা বিস্তারিত জানতে পারি। আর্থিক বিবরণী প্রকারভেদ হচ্ছে টোটাল 5টা প্রকারভেদ আছে। আমাদের IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী অংশ হচ্ছে টোটাল 5টা। বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণীতে ব্যবহৃত নোট সমূহ বা টিকা বা ফুটনোট বা পাদটিকা। সো আর্থিক বিবরণী 5টা প্রকারভেদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে বিষয়দায় বিবরণী আসে এবং বিষয়দায় বিবরণীতে মূলত আমরা একটা প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব করি। একটা প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব করে আমরা সেখানে লাভ ক্ষতি বের করি। আমাদের বিষয়দায় বিবরণী কাজ এই পর্যন্তই সীমাবদ্ধ। মালিকানা সত্ত্ব বিবরণীটা যদি আমি বলি, 2টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। সো এই 2টা নাম কেন? এই 2টা নামের মধ্যে একটু তফাৎ আছে। সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী আমরা প্রথম পত্রের জন্য ব্যবহার করি এবং সংরক্ষিত আয় বিবরণী আমরা দ্বিতীয় পত্রের জন্য ব্যবহার করি। তাহলে ভাইয়া প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আসলে আলাদা কেন হইতেছে? দেখো, ইউজুয়ালি আমাদের প্রথম পত্রে যে আর্থিক বিবরণী আমরা করি সেটা সাধারণত এক মালিকানা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ। এক মালিকানা হইতে পারে কিংবা অংশীদার হইতে পারে। সো দ্যাট ইজ ওয়াই সেখানে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করে থাকি। কিন্তু দ্বিতীয় পত্রে আমরা আর্থিক বিবরণী করি, সেটার নামটা শুনে তোমরা বুঝতে পারবা, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রে যে আর্থিক বিবরণীটা হয় সেটা হচ্ছে কোম্পানির জন্য আমরা করা হয়। সো কোম্পানিতে কিন্তু মালিক একজন থাকে না, কোম্পানিতে মালিকের পরিমাণ একাধিক থাকে, অনেক শেয়ার হোল্ডার থাকে। সো তাদের কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী বলে জিনিসটা ভুল হয়। তাদেরটা বলতে হয় সংরক্ষিত আয় বিবরণী, যেখান থেকে মূলত আসলে লভ্যাংশ আসে, যেখানে আমাদের অনেক ধরনের তহবিল ইত্যাদি ফান্ড টান্ড সবকিছু আমাদের ক্যালকুলেশন হয়। সো যদি আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী বলে, ইউজুয়ালি আমরা এটা প্রথম পত্রের জন্য ব্যবহার করি, আর সংরক্ষিত আয় বিবরণী বললে সেটা আমরা দ্বিতীয় পত্র, যেটা হচ্ছে কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, সেইখানে আমরা মূলত এই সংরক্ষিত আয় বিবরণী ব্যবহার করি। সো এই সংরক্ষিত আয় বিবরণী হোক কিংবা মালিকানা সত্ত্ব বিবরণী, এই বিবরণীতে মূলত আমরা মালিকের দাবিটা বের করি। মালিকের দাবি কতটুকু? মালিকের দাবি বলতে মালিকের লভ্যাংশ, তহবিল বন্টন সহ ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তার মানে মালিকের দাবি যতটুকু ঠিক ততটুকুই আমরা মালিকানা সত্ত্ব বিবরণী কিংবা সংরক্ষিত আয় বিবরণীতে আমরা ক্যালকুলেশন করে বের করি। 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত আমরা সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বটা ক্যালকুলেট করি, মালিকানা সত্ত্বটা ক্যালকুলেশন করি। ইনডাইরেক্টলি যদি তোমাদেরকে আমি বলা হয় যে ভাইয়া আর কি কি আসলে ক্যালকুলেশন আসলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে আসে, একটা সিম্পল কথা, A = L + OE, এই যে হিসাব সমীকরণটা আছে, এই হিসাব সমীকরণটা মূলত আমরা প্রমাণ করে দেখাই।
আর্থিক অবস্থায় বিবরণীতে সম্পদের যোগফল যা দায় ও মালিকানা সত্ত্বের যোগফল দুটো সেম হইতে হবে, এটাই মূলত আমরা আর্থিক অবস্থা বিবরণীতে প্রকাশ করে থাকি। এই আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ আমরা আলাদা আনি, দায় আমরা আলাদা আনি। এই যে তোমরা মালিকানা সত্ত্ব যেই জিনিসটা দেখতেছো, এই যে মালিকানা সত্ত্ব যে জিনিসটা, এই মালিকানা সত্ত্বটা মূলত আসলে এখান থেকে আসে, এই জায়গা থেকে মালিকানা সত্ত্বটা আসে। আমরা মালিকানা সত্ত্ব বিবরণী ছক আলাদাও করতে পারি, কিংবা আমরা সেটা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে ইনক্লুড করেও করতে পারি। সো এখানে যে মালিকানা সত্ত্ব বিবরণী, এটা আমরা হয়তো এখান থেকে আনবো, কিংবা আমরা এটা আলাদা ছকের মধ্যে করে ফেলবো, এটা আমাদের প্রশ্নের ধরন বুঝে। ওকে, এবার আসলে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এক কথায় নগদ প্রবাহ বিবরণীতে আমার নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ এর আলোচনা করা হয়। তার মানে ভাইয়া কোনো ধারে মারে আমি বুঝি না, নগদ টাকা কতটা আসছে, নগদ টাকা কত গেছে, এটা আমার মূলধন জাতীয় হইতে পারে, মুনাফা জাতীয় হইতে পারে, যেটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি নগদ প্রবাহ বিবরণীতে। একটা হচ্ছে আমার পরিচালন সংক্রান্ত, অর্থায়ন সংক্রান্ত, আর একটা হচ্ছে আমাদের ঋণ বা মূলধন সংক্রান্ত, এরকম একটা আছে। তো অর্থায়ন আছে, পরিচালন আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কয় টাকার নগদ আসছে, কয় টাকা নগদ গেছে, দ্যাটস ইট। আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ, এই দুইটা জিনিস আমরা নগদ প্রবাহ বিবরণীতে আলোচনা করি। দ্য লাস্ট নাম্বার হচ্ছে আর্থিক বিবরণীতে ব্যবহৃত নোট সমূহ বা টিকা বা ফুটনোট বা পাদটিকা। জিনিসটা হচ্ছে এইটা একটা এক্সট্রা পার্ট, এটাকে মূলত আসলে আর্থিক বিবরণী বলা যায় না, কিন্তু এইটা আর্থিক বিবরণীর একটা পার্ট। পার্ট বলতে কি, মনে করো তোমরা আমরা কুরিন করছি না, সো কুরিনে কি হয়, যে কুরিনে আমরা কি সরাসরি পদ্ধতিতে কুরিন সঞ্চিতি ধার্য করছি নাকি সঞ্চিতি পদ্ধতিতে? সো সরাসরি পদ্ধতি নাকি সঞ্চিতি পদ্ধতি, অথবা অবচয় ধার্য করি। অবচয়ের তো চারটা প্রকার ভেদ আছে, সরলরৈখিক, ক্রমহ্রাসমান, উৎপাদন একক, কর্মঘণ্টা। সো এই যে এই চারটা প্রকার ভেদ আছে, এই চারটা প্রকার ভেদের মধ্যে আমি কোন প্রকার ভেদে আমার অবচয়টা ধার্য করছি, এই সমস্ত এক্সট্রা ইনফরমেশন আমরা এই নোটে ব্যবহার করি। এই নোটটা মূলত আমাদের ব্যবহার করা হয় আসলে আমাদের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানে। সেখানে বলা হয়েছে ভাইয়া তুমি কোনো কিছু লুকাবা না অ্যাকাউন্টেন্ট বা তোমার আন্তঃব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী থেকে হিসাব তথ্যের, তোমাকে সবকিছু ওপেন রাখতে হবে। তো তোমার ক্যালকুলেশন বলো, তুমি কোন পদ্ধতিতে কি ধার্য করছো ইত্যাদি, ইচ এন্ড এভরি ডিটেইলস আমার এই নোট সমূহের মধ্যে, কিংবা টিকা বা ফুটনোট বা পাদটিকা বা নোটস, এইগুলোর মধ্যে আমার ইনক্লুডেড থাকে। তো এইটা হচ্ছে টোটাল 5টা অংশ বলতে পারো, বা 5টা কি ধাপ বলতে পারো। এবার যদি প্রশ্নে বলা হয় আর্থিক বিবরণীর অংশ কয়টা, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো, এটা শুনে রাখবা। আর্থিক বিবরণীর অংশ কয়টা? আর্থিক বিবরণী বা অংশ কিন্তু 5টা। আর্থিক বিবরণী ধাপ কয়টা? ধাপও ধরা যায় 5টা। যদি বলা হয় আর্থিক বিবরণী প্রকারভেদ কয়টা? প্রকারভেদ ভাইয়া 4টা। প্রকারভেদ 4টা: বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এই নোট আমরা প্রকারভেদের মধ্যে ফেলি না, আমাদের মূলত আর্থিক বিবরণী প্রকারভেদ। আর্থিক বিবরণী মানে লাস্টে বিবরণী লেখা আছে। তো তোমরা লাস্টে বিবরণী লেখা আছে কোনটা কোনটায়? বিষয়দায় বিবরণীতে লেখা আছে, মালিকানা সত্ত্বতে লেখা আছে, আর্থিক অবস্থা বিবরণীতে লেখা আছে, নগদ প্রবাহতে লেখা আছে। এই কয়েকটায় লেখা আছে, এই 4টাই হচ্ছে প্রকারভেদের মধ্যে আসবে। যদি বলা হয় অংশ, ধাপ, তাহলে আমরা অ্যান্সার 5টাই দাগাবো। ক্লিয়ার? সো এইটা একটু তোমরা মনে রাখবো সবাই। সো আমরা আজকে মূলত বিষয়দায় বিবরণী নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা আজকে মূলত বিষয়দায় বিবরণী এর সংশ্লিষ্ট যা আছে সবকিছু নিয়ে আলোচনা করব। বিষয়দায় বিবরণী কি ভাইয়া? বিষয়দায় বিবরণী একদম শর্ট করে বুঝাই, আমি গতানুগতিক আসলে যাচ্ছি না। মূলত একটা প্রতিষ্ঠানে সম্পূর্ণ হিসাবকাল জুড়ে, হিসাবকাল মানে হচ্ছে পুরো বছর জুড়ে, এই বছরটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর হইতে পারে, এই বছরটা তোমার জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 বা 31 তারিখ পর্যন্ত হইতে পারে, ডিপেন্ডস। কিন্তু হিসাবকাল বললে বা হিসাব বছর বললে পুরো 365 দিনকে আমি বুঝাবো, এটা যেভাবে তুমি ক্যালকুলেশন করো। সো এই পুরো হিসাবকাল জুড়ে আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ আয় হইছে এবং কি পরিমাণ ব্যয় হইছে, এই আয় ও ব্যয়ের সমন্বয়ে আমার লাভ বা ক্ষতি কত হইছে, সেটাই আমরা মূলত বিষয়দায় বিবরণীতে দেখাই। বিষয়দায় বিবরণীতে কোনো প্রকার সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব আসবে না। কি কি আসবে? শুধুমাত্র আয় আর ব্যয়। এই আয় ব্যয়ের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখব। কিন্তু আমার বিষয়দায় বিবরণীতে শুধুমাত্র আয় আর ব্যয় আসে, এবং এই আয় আর ব্যয়ের সমন্বয়ে
আমরা দিন শেষে লাভ বা ক্ষতিটা বের করি। তো দেখো যে এইটি একটি নির্দিষ্ট সময়ের, দেখছো লাভ বা ক্ষতি জানার জন্য বিবরণী প্রস্তুত করা হয়। লাভ বা ক্ষতি কেমনে আসে? আমার আয় বা ব্যয়ের ক্যালকুলেশনের মাধ্যমে লাভ বা ক্ষতি আসে। সো নির্দিষ্ট হিসাবকাল, ভাইয়া এই ওয়ার্ডটা মাথায় রাখবা, নির্দিষ্ট হিসাবকাল। এটা কোনো মনে করো আন্দাবুন্দা হবে না। মনে করো 2024 সাল তোমাকে স্পেসিফিক বলে দিতে হবে। তুমি বললো ভাই একটা হিসাবকাল লাভ ক্ষতি, কোন হিসাবকাল ভাই? 24 সালও হইতে পারে, 23 সালও হইতে পারে, 22 সালও হইতে পারে। সো নির্দিষ্ট হিসাবকাল হইতে হবে। সেই হিসাবকালের আমার বের করার লাভ ক্ষতি বের করার জন্য আমি বিষয়দায় বিবরণী প্রস্তুত করি। সো এই বিষয়দায় বিবরণী আবার ভাইয়া দুইটা প্রকারভেদ আছে। এই বিষয়দায় বিবরণীতে প্রকারভেদ কয়টা? দুইটা। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর একটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী আর বহুধাপ বিশিষ্ট মধ্যে পার্থক্যটা কি? এক ধাপ বিশিষ্ট যে আয় বিবরণী সেটা হচ্ছে ইউজুয়ালি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, আর বহুধাপ বিশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য মূলত আমরা তৈরি করে থাকি। সহজটা অবভিয়াসলি তোমার এক ধাপ বিশিষ্ট, এখানে তো ক্যাচাল নাই। সমস্ত আয়গুলা একবারে যোগ, সমস্ত ব্যয়গুলো একবারে বিয়োগ। আয় বা ব্যয়ের কোনো স্পেসিফিক ক্যালকুলেশন বা কোনো তোমার নাই, সেগমেন্ট আলাদা করে দেওয়া লাগবে না। তোমার আয়গুলো সবগুলো একসাথে যোগ করব, ব্যয়গুলো সবগুলো একসাথে বিয়োগ করে দিব, শেষ, খেলা শেষ। এবার বহুধাপ বিশিষ্টটা একটু পেঁচানো। ক্রয় বিক্রয়কারী, এখানে যেমন আমার তোমার পরিচালন আয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, মোট লাভ পাইতেছি, এবার পরিচালন ব্যয় আছে, পরিচালন ব্যয় মোট লাভ থেকে বিয়োগ করে পাই হচ্ছে পরিচালন মুনাফা, এটার সাথে অপরিচালন আয় যোগ, অপরিচালন ব্যয় বিয়োগ, এরপর পাই হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি। সো এইটা একটু ভেজানো, এটা একটু সোজা। তো ইউজুয়ালি দুইটাই আসে পরীক্ষায়, আবার অনেক সময় একটাই দুইবার করে প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। ওকে, প্রথমেই আমরা তোমার বিষয়দায় বিবরণী সম্পর্কে একটু দেখে নিব। বিষয়দায় বিবরণী একটা রাফ ছক তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই বিষয়দায় বিবরণী রাফ ছকে ফার্স্ট আসবে হচ্ছে বিক্রয় বা নিট বিক্রয়। তো ভাই বিক্রয় বা নিট বিক্রয় কি? তোমাকে আমি বিক্রয়টা, নিট বিক্রয় মানে হচ্ছে মোট বিক্রয় থেকে তোমার বিভিন্ন, যেমন বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত, এইসব বাদ দিয়ে আমরা যেই মোট বিক্রয় পাই। আবার কিছু আইটেম আছে যোগ হয়, যেমন যোগ হইতে পারে কি তোমার অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় আমাদের এখানে যোগ হতে পারে। সো এই সকল আইটেম আসলে যোগ বিয়োগ করে আমি নিট বিক্রয় পাচ্ছি। সো এই নিট বিক্রয় থেকে আমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। সো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসে? তোমার প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে আমি নিট ক্রয় যোগ করি, নিট ক্রয়ের সাথে আমি যোগ করি হচ্ছে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, যেমন ক্রয় পরিবহন। এবার প্রত্যক্ষ খরচগুলো, যেরকম কি কি প্রত্যক্ষ খরচ স্পেসিফিক যদি বলি, মজুরি, ডক চার্জ, ক্রয় পরিবহন, কিংবা আমি আরো যদি বলি তোমাকে আরো আমদানি শুল্ক, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিয়ে আমরা পাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিই, বাদ দিলে পাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। সেই বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, আমি মোট মুনাফা বা মোট ক্ষতি পাইতেছি, ফাইনাল অ্যান্সার। এরপরে মোট মুনাফা বা মোট ক্ষতি থেকে আমি পরিচালন ব্যয়টা বাদ দিই। এখন অনেকের মনে প্রশ্ন, ভাইয়া পরিচালন ব্যয় জিনিসটা কি? ভাইয়া তোমার বুঝতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোন খরচগুলো যায়, পরিচালন ব্যয়ের মধ্যে কোন খরচগুলো যায়, এটা কিন্তু বুঝতে হবে। মূলত বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এগুলা কি কি আইটেম আসে, এটা আমরা আরেকটা স্লাইডে দেখাবো, হালকা করে তোমাকে ধারণা দিয়ে রাখতেছি। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইউজুয়ালি প্রত্যক্ষ খরচ, যে সকল খরচগুলো বিক্রয়ের সাথে মানে ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোনগুলো আসে? যে খরচগুলো আমার পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, যেই খরচগুলো কারখানায় হইতেছে, সেগুলো আমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। আর পরিচালন ব্যয়ের মধ্যে কি আসবে? পরিচালন ব্যয়ের মধ্যে আমার আসে ইউজুয়ালি আমার অফিস ও প্রশাসনিক সংক্রান্ত যে সকল খরচগুলো, তার মানে যে সকল খরচ অফিসে হইতেছে, যে সকল খরচ আমার শোরুমে হইতেছে, সেই সকল খরচগুলো আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসে। এক কথায় পরিচালন ব্যয়ের মধ্যে ওই সকল খরচগুলো আসবে যেগুলো পণ্য ক্রয় বা ক্রয়ের সাথে ইউজুয়ালি সরাসরি সম্পৃক্ত না। সো এইভাবে আমি পরিচালন ব্যয়টা বিয়োগ দিয়ে পাই হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতি। এখানে আমি অপরিচালন অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় বিয়োগ করি। অন্যান্য আয়ের অপর নাম হচ্ছে অপরিচালন আয়। অপরিচালন আয় ও ব্যয়। সো অপরিচালন আয় ও ব্যয় কি? যেই সকল ব্যয়গুলা
আমার মানে প্রতিষ্ঠানের প্রধান উৎস না, আয় বা ব্যয়ের প্রধান উৎস না। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো তোমাকে মনে করো শিক্ষানবিশ স্যালামি আমি যদি বলি, দুইটা খরচ আছে, শিক্ষানবিশ স্যালামি আর একটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। এখন এই শিক্ষানবিশ স্যালামি হচ্ছে তুমি একটা কোম্পানি, তোমার কোম্পানিতে ইন্টার্ন করতে আসবে কিছু শিক্ষার্থী। এখন তোমার কোম্পানিতে যখন ইন্টার্ন করতে আসবে সে তোমাকে কিছু টাকা দিবে। কিছু কোম্পানি পলিসি থাকে যেরকম গ্রামীণ ফোন, বিকাশ, এটা অনেক বড় বড় কোম্পানি। সো কোম্পানি তোমার কাছে আসছে ইন্টার্ন করার জন্য, তোমাকেই সে টাকা দিচ্ছে। সো আলটিমেটলি কি তোমার একটা আয় হইতেছে না? কিন্তু এই আয় কি তোমার প্রধান আয়ের উৎস? তোমার তো প্রধান আয়ের উৎস মনে করো গার্মেন্টস, তোমার প্রধান আয়ের উৎস মনে করো অন্য জমি জামা কিছু হইতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি হিসাব। কিন্তু তোমার এই যে শিক্ষানবিশ স্যালামি, এটি কি তোমার প্রধান আয়ের উৎস না। তো ওই আয়গুলো আমার অপরিচালন আয়ের মধ্যে যাবে। অপরিচালন ব্যয়ের মধ্যে কি যায়? ঋণের সুদ। এখন ঋণের সুদ তো তোমার একটা ব্যয়, তোমাকে ঋণের সুদ দিতে হবে। এখন এই ঋণের সুদ কি তোমার মেইন খরচ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে? না, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে তো খরচগুলো আমি আলাদা করেই ফেলছি, এটা একটা এক্সট্রা খরচ। তোমার একটা ঋণ নিছো, সেটা সুদ দিতে হচ্ছে, এটা তো তোমার প্রধান ব্যয়ের উৎস না। সো দ্যাট ইজ ওয়াই এই ঋণের খরচটা আমরা অপরিচালন ব্যয়ের মধ্যে আনি। সো যোগ বিয়োগ করে আমরা ফাইনাল নিট লাভ বা নিট ক্ষতি আনি। এরপরে কিছু কাজ থাকে নিট লাভ বা নিট ক্ষতি বের করার পর, সেটা হচ্ছে যদি আমার দ্বিতীয় পত্রের জন্য যদি আর্থিক বিবরণী করি, তখন এই নিট লাভ বা নিট ক্ষতির সাথে আমরা কর বাদ দিই। কর বাদ দিয়ে কর পরবর্তী নিট লাভ বের করি। ক্ষতি হইলে তো কর দেওয়ার কিছু নাই, লাভ হইলে আমরা এখান থেকে বাদ দিয়ে কর পরবর্তী নিট লাভ বের করি। আশা করি তোমাদের এইটুক পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ওকে, এবার তাহলে এই পর্যন্ত বোঝার পর এবার আমরা কথা বলবো হচ্ছে আয় বিবরণী নিয়ে। সো আয় বিবরণীটা ভাই আবার একটু বেশি ইজি। হ্যাঁ, আয় বিবরণীটা খুবই ইজি। এখানে আমার সমস্ত আয়গুলা যোগ করব, মোট আয় পাবো। এখানে সমস্ত ব্যয়গুলা বিয়োগ করে মোট ব্যয় পাবো। এবার মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে আমি নিট লাভ বা নিট ক্ষতি বের করব। এখন আয়ের মধ্যে অনেক কিছু আয় থাকতে পারে, সেবা আয়, বকেয়া সেবা আয় যোগ টোগ করে, ঋণ সুদ আয়, এগুলো সব মানে সবাই একসাথে যোগ। আমরা যেরকম এই প্রিভিয়াসে বিভিন্ন আয় আর ব্যয়ের পার্থক্য করছিলাম, এখানে আমরা করব না। এখানে সমস্ত আয়গুলো একসাথে যোগ করব, সমস্ত ব্যয়গুলো একসাথে যোগ করে দেওয়া, আয় ব্যয় পার্থক্যই নিট লাভ বা নিট ক্ষতি, শেষ। সো আয় বিবরণীটা কম্পারেটিভলি ইজি। সো এখানে আবার একটু সমন্বয়টা মনে দেওয়া আমাদের পেঁচায়, তো সেটা আমরা আমাদের সিকিউ সলভিং পর্বতে ভিডিওতে আমরা দেখে নিব যে আমরা এটা কিভাবে করব তখন। ওকে, এইবার আমাদের আয় আর ব্যয়ের কিছু পার্থক্য আছে, আর কিছু দুই ধরনের আয় মনে রাখবা। আর্থিক বিবরণীতে ইউজুয়ালি আমরা বিষয় বিবরণীতে আমার দুই ধরনের আয় নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে পরিচালন আয়, আর একটা হচ্ছে পরিচালন অপরিচালন আয়। আর ব্যয় হচ্ছে আমরা তিনটা প্রকার ভেদ নিয়ে কাজ করি। একটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, আর একটা হচ্ছে অপরিচালন ব্যয়। সো আমরা একটু বিস্তারিত আলোচনা করব যে আমাদের পরিচালন আয় বলতে কি বোঝায়, অপরিচালন আয় বলতে কি বোঝায়, একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, ফার্স্টে আয় নিয়ে কথা বলতেছি। সো প্রথমে আসবে হচ্ছে পরিচালন আয়। সো পরিচালন আয়ের মধ্যে বিসমিল্লাহ হবে হচ্ছে বিক্রয় আয় ও সেবা আয়। বিক্রয় আয়টা হবে আমার বহু ধাপ বিশিষ্টের মধ্যে, আর সেবা আয়টা হবে হচ্ছে এক ধাপ বিশিষ্টের মধ্যে। সো বিক্রয়ে মূলত আমার যে আয়ের মেইন সোর্স, মনে করো বহু ধাপ বিশিষ্টতে কিংবা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের মেইন সোর্স কি? বিক্রয়। সো আমি পরিচালন আয় সেই বিক্রয়টা আনবো। আর যেহেতু এক ধাপ বিশিষ্টতে আমার আয়ের মেইন উৎস সেবা, তাহলে আমি এখানে সেবা আয়টা আনবো। এবার দুই নম্বর হচ্ছে অপরিচালন আয়ের মধ্যে কি কি আসে? সুদ আয় বা বিনিয়োগের সুদ আসে, প্রদত্ত ঋণের সুদ আছে, ব্যাংক জমার সুদ আছে, উপভাড়া বা প্রাপ্ত লভ্যাংশ আছে, প্রাপ্ত ভাড়া আছে, যেটা মাত্র বললাম শিক্ষানবিশ স্যালামি এটা আছে, শেয়ার হস্তান্তর ফি আছে, সম্পদ বিক্রয় হতে মুনাফা আছে, বিবিধ আয়, প্রাপ্ত কমিশন আয়, চালানি পণ্যের মুনাফা ইত্যাদি। তো তোমাকে আমি যে আইটেমগুলো দিছি এইটুকুই পড়বা, এর বাইরে তোমাকে অপরিচালন আয় থেকে আর কিছু পড়ার নাই। অপরিচালন টোটাল এগুলাই আসবে। সো এগুলোর মধ্যে তুমি বাকিগুলো আমি আশা করি বুঝবা। এক কথা মনে রাখবা ভাইয়া, অপরিচালন আয় সেই সকল আয় যেই সকল আয় আমার পণ্য আয়ের মেইন উৎস না, প্রতিষ্ঠানের আয়ের মেইন উৎস না, সেগুলোকে আমরা অপরিচালন আয় হিসেবে গণ্য করি। সো রেগুলার আয় উৎস না কোনটা? সুদ। তুমি কি ভাই মেইন কাজ সুদ দেওয়া? মানুষের ঋণ দেওয়া, সুদ দেওয়া তোমার কি মেইন কাজ না? তো এখান থেকে তোমার আয় হইলে সেটা সাইড ইনকাম।
তো সেটা তোমার অপরিচালন আয়ের মধ্যে যাবে। প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ। তোমার সমস্যা বাঁধবে কোন জায়গায় জানো? এই দুটো জায়গায়। একটা হচ্ছে চালানি পণ্যের মুনাফা, এটা একটু মুখস্থ রাখবা। একটা হচ্ছে সম্পদ বিক্রয় হতে মুনাফা, এই দুটো একটু মুখস্থ রাখলেই হয়ে যাবে। অনেকে সম্পদ বিক্রয় হতে মুনাফাটা মনে করে মূলধন জাতীয় আয়, না, তোমার এগুলো আমার অপরিচালন আয়ের মধ্যে আসতেছে। ওকে, এবার আমরা আসি হচ্ছে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি আসে। বিক্রিত পণ্য আমরা ইউজুয়ালি কি ফার্স্টে কি ছিল, নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইউজুয়ালি আমার এই সকল খরচগুলো আসে। সো এগুলো তোমাকে মনে রাখতে হবে। ক্রয় আসে, ক্রয় সংক্রান্ত ব্যয় আসে, আমদানি সংক্রান্ত ব্যয় আসে, উৎপাদন বা কারখানা সংক্রান্ত ব্যয়। আমি তোমাকে কি বলছিলাম, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যখনই ব্যয়ের কথা বলবে দেখবা সেটা ক্রয় সংক্রান্ত কিনা, দেখবা সেটা কারখানা সংক্রান্ত কিনা, দেখবা সেটা প্রত্যক্ষ লেখা আছে কিনা। এই তিনটা জিনিস দেখবা। কি কি দেখবা? ক্রয়, কারখানা লেখা আছে কিনা, কিংবা প্রত্যক্ষ লেখা আছে কিনা। এইরকম কোনো ব্যয় থাকলে সেটা ঠাস করে তুমি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ফেলে দিবা। তো ক্রয় সংক্রান্ত খরচ কি কি? ক্রয় পরিবহন, ক্রয় পরিবহনের অপর নাম আন্তঃপরিবহন, এবং শুধু পরিবহন হতে পারে, বহন খরচ, নগর শুল্ক, কুলি খরচ, ব্যবসায় খরচ, কারবারের খরচ ইত্যাদি। আমদানি শুল্কের নাম হতে পারে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, বন্দর খরচ, পণ্য খালাসের খরচ ইত্যাদি। উৎপাদন দেখো, মজুরি, প্রত্যক্ষ মজুরি, বুঝছিলাম না, প্রত্যক্ষ থাকলে আমি আনবো। উৎপাদন, কারখানা উৎপাদন, বোথ আর সেম থিং, এইটা লেখা থাকলে আমি আনবো। পরোক্ষ মজুরি বা অনুপাত মজুরি। এখন অনেকে বলতে পারে ভাইয়া পরোক্ষ মজুরি এখানে কেন আসবে? তো এইটা নিয়ে একটু আসলে অনেকে কথা দ্বিমত আছে যে ভাইয়া পরোক্ষ মজুরি এখানে আসে কিনা, হ্যান ত্যান ভুগিচুগি। রিমেম্বার, ইউজুয়ালি মজুরিটা কই দেওয়া হয়? পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক, মজুরিটা দেওয়া হয় কোথায়? মজুরিটা দেওয়া হয় কারখানায়। সেটা কারখানা জাতীয় ব্যয়। তোমার মজুরি কাকে হয়? দৈনিক শ্রম যারা দিচ্ছে, শ্রমিক। শ্রমিক কি অফিসে থাকে? শ্রমিক কি কোনো ইতে থাকে, কর্পোরেট অফিস থাকে? না, শ্রমিক থাকে কোথায়? কারখানায়। সো কারখানার মধ্যে খরচগুলো আমার আসবে। এবার যে কারখানা ভাড়া, কর, বীমা, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, কয়লা, জ্বালানি ইত্যাদি, এই সকল আমার উৎপাদন ব্যয়ের মধ্যে আসতেছে। তোমাকে আমি যতটুকু দিয়েছি এই স্লাইডে, এর বাইরে তোমার অন্য কোনো কিছু পড়া লাগবে না। ওকে, এরপর আমাদের আসতেছে হচ্ছে অফিস ও প্রশাসনিক, এই যে পরিচালন ব্যয়। সো পরিচালন ব্যয়ের মধ্যে দুইটা হিসাব আমার আসবে, অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় বন্টন ব্যয়। সো অফিস ও প্রশাসনিক ব্যয় মনে রাখবা, অফিস লেখা থাকলেই, কিংবা যে সকল এইগুলো আমার অফিসের মধ্যে হয়। এখন দুইটা খরচ এর মধ্যে আছে, যেরকম বীমা, বিদ্যুৎ খরচ, এরপর আমার আছে হচ্ছে মনিহারি খরচ, তো এগুলো না। এরপর কর, শুধু কর, এরকম যদি তোমাকে বলা থাকে। আমরা কিন্তু এখানেও পড়ছি ভাইয়া, দেখো যে এই বিদ্যুৎ ইত্যাদি। এখন তোমার কাছে দেওয়া থাকে ভাইয়া বিদ্যুৎ খরচ, সেই বিদ্যুৎ খরচ কি তুমি এখন পরিচালনে লিখবা নাকি বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে লিখবা? খুবই সিম্পল। তোমাকে যদি শুধু বিদ্যুৎ খরচ দেওয়া থাকে, শুধু গ্যাস বিল, শুধু পানি বিল দেওয়া থাকে, আনডাউটেডলি সেটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। কিন্তু তোমাকে যদি বলা থাকে কারখানার বিদ্যুৎ, কারখানার গ্যাস, কারখানার পানি, সেটা তোমার তখন বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে যাবে। ওকে, গেল। তো এখানে তোমার অনেকগুলো খরচ আছে, মনিহারি খরচ, সাপ্লাই খরচ, নিরীক্ষা, অডিট ফি, আপ্যায়ন খরচ, আইন খরচ, মেরামত টেরামত, এরপর অফিস ও প্রশাসনিক খরচ, ব্যবসায়িক খরচ। এই সকল খরচগুলো আমার অফিস ও প্রশাসনিক বা পরিচালন ব্যয়ের মধ্যে যায়। এরপর বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, রপ্তানি শুল্ক। আমদানি শুল্ক যাইতো কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়তে। রপ্তানি শুল্ক যাবে কোথায়? পরিচালন ব্যয়তে। বিক্রয় পরিবহন যাইতেছে কোথায় বা বহি পরিবহন? পরিচালন ব্যয়তে। আর আন্তঃপরিবহন কিংবা ক্রয় পরিবহন কই যাচ্ছে? বিক্রিত পণ্যের ব্যয়তে। বিজ্ঞাপন খরচ টরচ, প্যাকিং খরচ, সবকিছু আমার কই যেতেছে ভাইয়া? পরিচালন ব্যয়ের মধ্যে। একটা জিনিস একটু হাইলাইট করে দাগায় রাখো, সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। অনেক টিচারদের ভাষ্য মতে শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমার অপরিচালন ব্যয়, কিন্তু এখন আধুনিকায়ন হিসাব বিজ্ঞানে শিক্ষানবিশ ভাতা আমার পরিচালন ব্যয়ের মধ্যে যাচ্ছে। এটা স্টার দিয়ে রাখো। এটা দেখবা অনেক গাইড বই, অনেক টিচাররা এই জিনিসগুলো পড়ায়, বাট এটা তুমি শিক্ষানবিশ ভাতা কোথায় লিখবা? পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা। ঠিক আছে? ওকে, অপরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসে? সকল প্রকার সুদ খরচ, সকল প্রকার ক্ষতি, বিবিধ ক্ষতি, সম্ভাব্য বিক্রিজনিত ক্ষতি ইত্যাদি, হ্যানত্যান ভুগিচুগি। ওকে, সো আমরা একটু যাওয়ার আগে আমরা একটু পুরা জিনিসটা একটু দেখে নিব, পুরা ছকটা আমি কিভাবে করতেছি। দেখো, আমি তোমাদেরকে একটা ছক করাই দিচ্ছি। এই ছকে তুমি ইন ডিটেলস বুঝে যাবা যে ভাইয়া আমরা মূলত কেমনে করব। ঠিক আছে, বিষয়টা বিবরণীটা আমরা কেমনে করব, তোমাকে একটা ছকের মধ্যে পুরা রাফ করে দেখাই দিচ্ছি।
এইটা মনে রাখবা ভাইয়া, বিশুদ্ধায় বিবরণীটা না কঠিন না। কঠিনটা হয় কখন জানো, যখন তুমি সমন্বয়গুলো পারো না, তুমি যখন এই উপাদানগুলো মুখস্থ রাখতে পারো না, তখন বিশুদ্ধায় বিবরণী তোমার কাছে কঠিন হয়ে দাঁড়ায়। বিশুদ্ধায় বিবরণী কিন্তু কঠিন না। তুমি আমরা যেভাবে এই যে ভিডিওগুলো যাবে তোমাদের কাছে, তোমরা তখন দেখবা যখন সমন্বয় করতেছো, যখন ছকের পড়াগুলো পারতেছো, তখন তোমার কাছে এটা কোনো প্যারাই হবে না। ঠিক আছে ভাইয়ারা, ওকে। সো ফার্স্টেই আমরা লিখি হচ্ছে, এখানে কি লিখি আমরা ভাইয়া? ফার্স্টে মোট বিক্রয়, ফার্স্টে লিখি হচ্ছে মোট বিক্রয়। মোট বিক্রয় থেকে বাদ দিই হচ্ছে বিক্রয় ফেরত, বাদ দিই হচ্ছে বিক্রয় ফেরত, বাদ দিই হচ্ছে বিক্রয় বার্তা, যোগ করি হচ্ছে অলিখিত বিক্রয়। আরো অনেক কিছু আছে, সো ওগুলো আমি এত ডিটেলসে যাচ্ছি না, ওগুলো তোমাদের স্লাইডে দেওয়া আছে, তোমরা দেখবা, প্রসেসটা দেখাচ্ছি। অলিখিত বিক্রয়, সো এই সবগুলো যখন আমি যোগ বিয়োগ করে ফেলবো, এই সবগুলো তখন আমি মনে করো সবগুলো আমি যোগ বিয়োগ করে ফাইনাল অ্যান্সার যেটা পাবো, এই আমি থার্ড কলামে লিখবো, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা নিট বিক্রয়। সেটাকে কি বলবো আমরা? নিট বিক্রয়। এবার এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে, নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিতে হবে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। এবার পয়েন্ট হচ্ছে আমাদের ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসলে কি কি আইটেম আসে। তো দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বিসমিল্লাহ বলে সবার আগে আসবে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুদের সাথে আমি যোগ করব হচ্ছে নিট ক্রয়। এই নিট ক্রয়টা আমি যোগ করব। এরপর যোগ করব হচ্ছে ক্রয় পরিবহন, যোগ করব হচ্ছে ক্রয় পরিবহন, যোগ করব হচ্ছে ক্রয় পরিবহন, মাইনাস যোগ করব হচ্ছে প্রত্যক্ষ খরচ, যোগ করব হচ্ছে প্রত্যক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা কি কি আসে ভাই? আমরা জানি আমদানি শুল্ক আসতে পারে, ডক চার্জ আসতে পারে, মজুরি আসতে পারে, কুলি খরচ আসতে পারে। মানে আমার প্রত্যক্ষ পণ্য ক্রয়ের সাথে যেই সকল খরচগুলো আসতেছে, সেই সবগুলো আমরা প্রত্যক্ষ খরচের মধ্যে নিয়ে আসব। সো প্রত্যক্ষ খরচও আসবে। সো এই সবগুলা, এরপর আমি আরো যদি তোমাদের আরো এক দুটা হিসাব বুঝাই, তাহলে আমাদের মনে করো প্রত্যক্ষ খরচ, এই সবগুলা, এই সবগুলো আইটেম আমরা যখন যোগ করব, এটা পরের দিকে দেখাই, এই সবগুলো আইটেম যখন আমি যোগ করে এখানে দেখাবো, ঠিক আছে? এই সবগুলো আইটেম যখন যোগ করব, যোগ করে পাবো কি? যোগ করে পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যোগ করে পাবো হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা মাইনাস করব হচ্ছে সমাপনী মজুত পণ্য, মাইনাস করবো হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আপনার বহুত কাবজাব আছে, যেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য তোমার আগুনে বিনষ্ট থাকতে পারে। সমাপনী মজুত পণ্য দুইটা ভ্যালু থাকতে পারে, একটা 50,000, একটা 55,000। তুই কোনটা নিবা? অবভিয়াসলি যেটা ছোট। সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে যেটা ভ্যালুটা কম, আমি সেই ভ্যালুটা নিব। সো এই সমাপনী মজুত পণ্য আমি বাদ দিব। বাদ দেওয়ার পর আমার যে টাকাটা থাকবে, এটা আমি এখানে থার্ড কলামে লিখবো, যেটাকে আমার সোজা বাংলা ভাষায় বলা হয় সমাপনী, যেটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, যেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে এইটা। সো এইবার তোমরা একটু দেখো, আমরা আগের কি করছি, আমরা নিট বিক্রয় বের করছি। এই নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় যেটা আমাদের আছে, সেটা যদি বাদ দিয়ে দিই, বাদ দিলে যেই টাকার অ্যামাউন্টটা থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি। এটা হচ্ছে আপেক্ষিক দৃষ্টিতে আমার অর্ধেক, যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক দৃষ্টিতে অর্ধেক কাজ। ঠিক আছে? সো মোট লাভ পর্যন্ত আমি আশা করি তোমাদের সিকোয়েন্সটা বুঝে গেছো যে ভাইয়া মোট লাভটা আমরা কিভাবে বের করব।
ওকে, এবার আমরা মোট লাভ থেকে পরবর্তী ম্যাথটা শুরু করব। দেখো আমাদের কি পেয়েছিলাম ভাইয়া? লাস্ট মোট লাভ, লাস্ট পেয়েছিলাম মোট লাভ। তো মোট লাভ বা ক্ষতি, মোট লাভ বা ক্ষতি আমরা এটা লাস্ট পর্যন্ত পেয়েছিলাম। এরপর এই মোট লাভ থেকে আমরা গ্র্যাজুয়ালি বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয়। এখন ভাইয়া পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আসে তোমরা অলরেডি জানো, যে আমাদের অফিস ও প্রশাসনিক যে খরচগুলো আসে, যেই খরচগুলো আমার একটা ব্যবসায়কে মেইনটেইন করতে লাগে, যেই খরচটা একটা ব্যবসায়কে আমার চালু রাখতে লাগে, যেই খরচগুলো কোম্পানি কারখানার বাহিরে গিয়ে যে সকল খরচগুলো লাগে সেগুলোকে আমরা বলি পরিচালন ব্যয়। কয়েকটা উদাহরণ দিলে আমি আশা করি আরো ক্লিয়ার হবা। মনে করো বেতন, বেতন, এরপর ধরো তোমরা বেতন আছে, এরপর তোমার অবচয় আছে, কুরিন আছে, এরপর গ্যাস, এরপর বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এগুলো আছে, বিদ্যুৎ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এগুলো আছে। এরপর আমার এগুলাই মোটামুটি বেতন, অবচয়, আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি এগুলাই। আরো অনেক খরচ আছে, এই খরচগুলো আমরা কোম্পানির বাইরে গিয়ে, কোম্পানির আমাদের রেগুলার খরচের বাইরে গিয়ে, উৎপাদনের বাইরে গিয়ে বা ক্রয় বিক্রয় বাইরে গিয়ে অফিস সংক্রান্ত যে সকল খরচগুলা সেগুলো আমরা এখানে আনি। সো এগুলো মনে করো আমরা এখানে সবগুলা খরচ বিসমিল্লাহ বলে যোগ করব। সবগুলা খরচ আমাদের বিসমিল্লাহ বলে যোগ করার পর যেটা থাকবে সেটা আবার আমি এই আমার নিট লাভ থেকে বাদ দিব। এই নিট লাভ থেকে বাদ দিলে যে টাকার অ্যামাউন্ট আমার ফাইনালি রইল, এই যে টাকার অ্যামাউন্টটা, এইটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতি। পরিচালন মুনাফা বা ক্ষতি। সো এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। সো পরিচালন মুনাফা বা ক্ষতি বের করার পর আমরা সেখান থেকে কাজ শুরু করব, পরিচালন লাভ বা ক্ষতি। সো এই পরিচালন লাভ বা ক্ষতির সাথে আমার দুইটা আইটেম যোগ বিয়োগ হয়। যোগ কি হয়? অপরিচালন আয়, অপরিচালন আয় সুদ লাভ আছে, কমিশন লাভ আছে ইত্যাদি, এই সকল আমার পরোক্ষ আয়গুলো আছে। আর বিয়োগ হয় হচ্ছে অপরিচালন ব্যয়, যেরকম নিট, ক্ষতিমতি ইত্যাদি অনেক কিছু আমাদের আছে, আমরা এই সাইডে দেখে ফেলেছি গুলো। সো এই সকল হিসাবগুলো আমি একটা যোগ করব আর একটা বিয়োগ করব। এই যোগ বিয়োগ করার পর আমার যে ফাইনাল অ্যান্সার আসবে সেটাকে আমি বলবো হচ্ছে নিট লাভ বা ক্ষতি। বাস এই সিকোয়েন্সটা যেটা আমি তোমাদেরকে দেখাইলাম, এইটুক যদি মনে রাখতে পারো তোমাদের ম্যাথ আল্লাহর মধ্যে অর্ধেক শেষ। এই সিকোয়েন্সটা যদি তোমরা ধরে রাখতে পারো ম্যাথ আল্লাহর মধ্যে অর্ধেক শেষ। মূলত আমাদের আর্থিক বিবরণীতে সমস্যা হয় কোথায়, বিশ্বদায় বিবরণীতে সমস্যা হয় কোথায়, এই সিকোয়েন্সটা আমরা ধরে রাখতে পারি না, এই সিকোয়েন্সটা আমাদের ভুল হয়। সো তোমাদের আমি যেভাবে আসলে দেখাইলাম দিন শেষে তোমরা যদি একটু লক্ষ্য করো যে মনে করো যে তোমাদের কোন কোন খরচগুলো আসতেছে, কোন কোন খরচগুলো আসতেছে না, তোমাদের যা স্লাইডে দিছি আল্লাহর রহমতে এইটার বাহিরে গিয়ে আমি মনে করি না আর আসার মতো কিছু আসে। ওকে, এবার তোমরা জানো আমার একটা খুব ছোট সংযোজন, হালকা করে ঝাপসা। তোমার যদি মনে হয় ভাই তুমি ফুল ভিডিও দেখছো, ফুল ভিডিও স্লাইডের কথা কিচ্ছু মনে নাই, আগা মাথা কোনো দরকার নাই, এই হালকা করে ঝাপসা স্লাইডটা দেখলে তোমার পুরা আমার ইয়ের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, পুরা স্লাইডের কাজটা হয়ে যাবে। দেখো প্রথম কথা কি বলছিল, নিট বিক্রয় কেমনে বের করাটা তোমাকে এখানে বলে দিছে। নিট বিক্রয় বের করার জন্য কি কি লাগে? বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ, মালিক কর্তৃক বিক্রয় পণ্য তুলন যোগ, বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ, ফেরত শর্তে পণ্য বিক্রয় বাদ, ভ্যাট বাদ। নিট ক্রয় কেমনে বের করে? ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ, ক্রয় ফেরত বাদ, ক্রয় বাট্টা বাদ, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ, আগুনে বিনষ্ট পণ্য বাদ, ভ্যাট বাদ।
বিক্রিত পণ্য ব্যয় বের করার সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা আমি মাত্র করা দেখাইলাম, নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচগুলো যোগ সমাপনী মজুদ পণ্য বাদ। মোট মুনাফা কেমনে বের করি? নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্য ব্যয় বাদ দিলে আমি মোট মুনাফা পাচ্ছি। ঠিক একইভাবে পরিচালন মুনাফা কেমনে পাই? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে। নিট মুনাফা কেমনে পাই? পরিচালন মুনাফা থেকে অন্যান্য খরচ, অন্যান্য আয়, তার মানে হচ্ছে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ। কুরিন খরচটা কেমনে হয়? কুরিন খরচটা একটু বিস্তারিত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। সো কুরিন খরচ হচ্ছে, এই কুরিন যদি বলা থাকে, এই কুরিন ভাবতে হবে তোমার পুরাতন কুরিন, পুরাতন কুরিন এর সাথে নতুন কুরিন যোগ, নতুন কুরিন সঞ্চিতিও যোগ বিয়োগ পুরাতন কুরিন সঞ্চিতি। এটা হচ্ছে কুরিন খরচ বের করার সূত্র। নতুন কুরিন সঞ্চিতি বের করার সূত্র আছে, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ অলিখিত বিক্রয় ফেরত ফেরত অলিখিত কুরিন। অলিখিত কুরিন মানে হইতেছে নতুন কুরিন ইনটু কুরিন সঞ্চিতির হার। সো অনেক সময় আমাদের নতুন কুরিন সঞ্চিতি দেওয়া থাকে না, আমাকে এটা বের করে নিতে হয়। তখন আমি কি করব? প্রাপ্য হিসাব দেওয়া আছে, প্রাপ্য হিসাবে সাথে অলিখিত বিক্রয় যোগ করব, এরপর নতুন কুরিনটা বাদ দিব। নতুন কুরিনটা বাদ দেওয়ার পর আমি একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সঞ্চিতির, সেই সঞ্চিতি পার্সেন্টেজ দেওয়া গুণ করে আমি পেয়ে যাব। মনিহারি খরচ বের করার সূত্র কি? সেটা হচ্ছে প্রারম্ভিক মনিহারি যোগ মনিহারি ক্রয় মাইনাস সমাপনী মনিহারি। বিজ্ঞাপন খরচ বের করার সূত্র কি? বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত আর অবলোপন এটাও একটা বড় কনসেপ্ট, যে অনেক সময় আমরা বিলম্বিত বিজ্ঞাপন কি, অবলোপন কি, অথবা ইজারা সম্পত্তির অবলোপন কি, এই সকল জিনিসগুলো আসলে আমাদের একটু কনফিউশন তৈরি করে। সো ওগুলো আমরা এই আস্তে পরবর্তী স্লাইডগুলোতে দেখবো। এইটুকু বুঝতে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, ইনশাআল্লাহ তোমরা এইটুকু বুঝছো। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে অনাদায়ী পাওনা বা এটা নিয়ে আমরা কাজ করি।